আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস অচিনপুর। আজ প্রথম পর্ব। মরবার পর কি হয়? ৮-৯ বছর বয়সে এর উত্তর জানবার ইচ্ছে হলো। কোনো গূঢ় তত্ত্ব নিয়ে চিন্তার বয়স সেটি ছিল না, কিন্তু সত্যি সত্যি সেই সময় আমি মৃত্যু রহস্য নিয়ে ভাবিত হয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা নবু মামাকে নিয়ে গা ধুতে গিয়েছি পুকুরে। চারদিকে ঝাপসা করে অন্ধকার নামছে। এমন সময় হঠাৎ করেই আমার জানবার ইচ্ছে হলো, মরবার পর কি হয়। আমি ফিসফিস করে ডাকলাম, নবু মামা, নবু মামা। নবু মামা সাঁতরে মাছ পুকুরে চলে গিয়েছেন। তিনি আমার কথা শুনতে পেলেন না। আমি আবার ডাকলাম, নবু মামা, রাত হয়ে যাচ্ছে, আর একটু, ভয় লাগছে আমার। একা একা পাড়ে বসে থাকতে সত্যিই আমার ভয় লাগছিল। নবু মামা উঠে আসতেই বললাম, মরবার পর কি হয় মামা? নবু মামা রেগে গিয়ে বললেন, সন্ধ্যাবেলা কি বাজে কথা বলিস? হ্যাঁ? নবু মামা ভীষণ ভীতু ছিলেন। আমার কথা শুনে তার ভয় ধরে গেল। সেই সন্ধ্যায় দুজনে চুপি চুপি ফিরে চলেছি। রইসুদ্দিন চাচার কবরের পাশ দিয়ে আসবার সময় দেখি সেখানে কে যেন দুটি ধূপকাঠি জ্বালিয়ে রেখে গেছে। দুটি লিকলিকে ধোয়ার শিখা উঠছে সেখান থেকে। ভয় পেয়ে নবু মামা আমার হাত চেপে ধরলেন। শৈশবের এই অতি সামান্য ঘটনাটি আমার খুব স্পষ্ট মনে আছে। পরিণত বয়সে এ নিয়ে আমি অনেক ভেবেছি। ছোট একটি ছেলে মৃত্যুর কথা মনে করে একা কষ্ট পাচ্ছে, এ ভাবতেও আমার খারাপ লাগতো। সত্যিই তো, সামান্য কোনো ব্যাপার নিয়ে ভাববার মতো মানসিক প্রস্তুতিও যার নেই, সে কেন কবরে ধূপের শিখা দেখে আবেগে টলমল করবে? কেন সে একা একা চলে যাবে সোনাখালি? সোনাখালি খালের বাঁধানো পুলের উপর বসে থাকতে থাকতে একসময় তার কাঁদতে ইচ্ছে হবে। আসলে আমি মানুষ হয়েছি অদ্ভুত পরিবেশে। প্রকাণ্ড একটা বাড়ির অগণতি রহস্যময় কোঠা, বাড়ির পেছনে জড়াজড়ি করা বাঁশবন। দিন মানেই শেয়াল ডাকছে চারিদিকে। সন্ধ্যা হব হব সময়ে বাঁশবনের এখানে ওখানে জ্বলে উঠছে ভূতের আগুন। দোতলার বারান্দায় পা ছড়িয়ে বিচিত্র সুরে কোরআন পড়তে শুরু করেছে কানা বিবি। সমস্তই অবিমিশ্র ভয়ের। আবছা অন্ধকারে কানা বিবির দুলে দুলে কোরআন পাঠ শুনেই বুকের ভেতর ধক করে উঠত। নানিজান বলতেন, কানার কাছে এখন যেও না গো। শুধু কানা বিবির কাছেই নয়, মোহরের মা পা ধোয়াতে এসে বলতো, পোলাপান কুয়াতলায় কেউ যাইও না। কুয়াতলায় সন্ধ্যাবেলায় কেউ যেতাম না। সেখানে খুব একটা ভয়ের ব্যাপার ছিল। ওখানে সন্ধ্যাবেলায় যেতে নেই। চারিদিকেই ভয়ের আবহাওয়া। নানিজানের মেজাজ ভালো থাকলে গল্প ফাঁদতেন, সেও ভূতের গল্প। হাট থেকে শোল মাছ কিনে ফিরছেন তার চাচা। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। শ্রাবণ মাস, বৃষ্টি পড়ছে টিপটিপ। ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ছেড়ে বাড়ির পথ ধরেছেন। অমনি পেছন থেকে নাকি সুরে কে চেঁচিয়ে উঠল, মাছটা আমারে দিয়ে যা। রাতের বেলা ঘুমিয়ে পড়া ছেলে মেয়েদের জাগিয়ে এনে ভাত খাওয়াতো মোহরের মা। লম্বা পাটিতে সারি সারি থালা পড়ত। ঘুম ঘুম চোখে ভাত মাখাচ্ছি, এমন সময় হয়তো ঝুপ করে শব্দ হলো বাড়ির পেছনে। মোহরের মা খসখসে গলায় চেঁচিয়ে উঠল, পেত্নী নাকি, পেত্নী নাকি রে? নবু মামা প্রায় আমার গায়ের ওপর হুমড়ি খেয়ে চাপা সুরে বলতো, ভয় পাচ্ছি, ও মোহরের মা, আমার ভয় লাগছে। নানা জানের সেই প্রাচীন বাড়িতে যা ছিল সমস্তই রক্ত জমাট করা ভয়ের। কানা বিবি তার একটি মাত্র তীক্ষ্ণ চোখে কেমন করেই না তাকাতো আমাদের দিকে। নবু মামা বলতো, ওই বুড়ি,
আমাদের দিকে তাকালে কঞ্চি দিয়ে চোখ গেলে দেব। কানা বেবি কিছু না বলে ফ্যাল ফেলিয়ে হাসতো। মাঝে মধ্যে বলতো, ফুলাপান ডরাও কেন, আমি কি তা ফিটনি? পেতনি না হলেও সে আমাদের কাছে অনেক বেশি ভয়াবহ ছিল। শুধু আমরা নই, বড়রাও তাকে সমীহ করে চলতেন। আর সমীহ করবেন নাই বা কেন? বড় নানি জানেন নিজের মুখ থেকে শোনা গল্প। তার বাপের দেশের মেয়ে কানা বিবি বিয়ের সময় সঙ্গে করে নিয়ে এসেছেন। 5 ফরমাস খাটে হেসে খেলে বেড়ায়। একদিন দুপুরে সে পেটের ব্যথায় মরমর, কিছুতেই কিছু হয় না। এখন যায় তখন যায় অবস্থা। নানাজন লোক পাঠিয়েছেন আশু কবিরাজকে আনতে। আশু কবিরাজ এসে দেখে সব শেষ। বরফের মতো ঠান্ডা শরীর। খাটিয়ায় করে বয়ে নিয়ে যাওয়ার জন্য বাঁশ কাটতে লোক গেল। নানিজান মরার মাথার কাছে বসে কোরআন পড়তে লাগলেন। অদ্ভুত ব্যাপারটা ঘটল ঠিক তখনই। আমার নানিজান ভয় ফিট হয়ে গেলেন। নানাজান আতঙ্কে ইয়া মাহবুদ বলে চেঁচিয়ে উঠলেন, কারণ কানা বিবি সে সময় ভালো মানুষের মতো উঠে বসে পানি খেতে যাচ্ছে। এরপর থেকে স্বভাব চরিত্রে আমূল পরিবর্তন হলো তার। দিন রাত নামাজ রোজা। আমরা যখন কিছু কিছু জিনিস বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি সে পাড়ার মেয়েদের তাবিজ কবচ দিচ্ছে। সন্ধ্যা হতে না হতেই দোতলার বারান্দায় কুপি জ্বালিয়ে বিচিত্র সুরে কোরআন পড়ছে। ভয় তাকে পাবে না কেন? এ তো গেল রাতের ব্যাপার। দিনের বেলাও কি নিস্তার আছে? গোল্লাছুট খেলতে গিয়ে যদি ভুলে কখনো পুবের ঘরের কাছাকাছি চলে গিয়েছি, অমনি রহমত মিয়া বাঘের মতো গর্জন দিয়ে উঠেছে, খাইয়া ফেলবো, ওই পোলা কাঁচা খাইয়া ফেলবো, কস কস কস। ভয়ানক জোয়ান একটা পুরুষ শিকল দিয়ে বাঁধা। ব্যাপারটাই ভয়াবহ। বদ্ধ পাগল ছিল রহমত মিয়া, নানাজানের নৌকার মাঝি। তিনি রহমতকে স্নেহ করতেন, সারিয়ে তুলতে চেষ্টাও করেছিলেন, লাভ হয়নি। এই সমস্ত মিলিয়েই তৈরি হয়েছে আমার শৈশব। গাঢ় রহস্যের মতো ঘিরে রয়েছে আমার চারিদিক। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অল্প বয়সের ভয় কাতর একটা ছেলে তার নিত্যসঙ্গী নবু মামার হাত ধরে ঘুমোতে যাচ্ছে দোতলার ঘরে। নবু মামা বলছেন, তুই ভিতরে জানালা দুটো বন্ধ করে আয়, আমি দাঁড়াচ্ছি বাইরে। আমি বলছি, আমার ভয় করছে, আপনিও আসেন। মামা মুখ ভেঙচে বলছেন, এতেই ভয় ধরে গেল। টেবিলে রাখা হ্যারিকেন থেকে আবছা আলো আসছে। আমি আর নবু মামা কুকুর কুণ্ডলি হয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। নবু মামা শুতে না শুতেই ঘুম। একা একা ভয়ে আমার কান্না আসছে। এমন সময় বাড়ির ভেতর থেকে হইচই শোনা গেল। শুনলাম খড়ম পায়ে খটখট করে কে যেন এগিয়ে আসছে। মহরের মা মিহি সুরে কাঁদছে। আমি অনেকক্ষণ সেই কান্না শুনে একসময় ঘুমিয়ে পড়লাম। জানতেও পারিনি সে রাতে আমার মা মারা গিয়েছিলেন। সে রাতে আমার ঘুম ভেঙেছিল ফজরের নামাজের সময়। জেগে দেখি বাদশা মামা চুপচাপ বসে আছেন চেয়ারে। আমাকে বললেন, আর ঘুমিয়ে কি করবি, আয় বেড়াতে যাই। আমরা সোনাখালীর খাল পর্যন্ত চলে গেলাম। সেখানে পাকা পুলের ওপর দুজনে বসে বসে সূর্যোদয় দেখলাম। প্রচন্ড শীত পড়েছিল সেবার। কুয়াশার চাদরে গাছপালা ঢাকা। সূর্যের আলো পড়ে শিশির ভেজা পাতা চকচক করছে। কেমন অচেনা লাগছে সবকিছু। মামা অন্যমনস্ক ভাবে বললেন, রঞ্জু, আজ তোর খুব দুঃখের দিন। দুঃখের দিনে কি করতে হয় জানিস? না, হা হা করে হাসতে হয়। হাসলেই আল্লাহ বলেন, হে হে কে দুঃখ দিয়ে কোনো লাভ নেই।
একে সুখ দিতে হবে, বুঝেছিস? বুঝেছি। বেশ, তাহলে হাসি দে আমার সঙ্গে। এই বলে তিনি হো হো করে হেসে উঠলেন। বাদশা মামার খুব মোটা গলা ছিল, তার হাসিতে চারদিক গম গম করতে লাগলো। আমিও তার সঙ্গে গলা মেলালাম। বাদশা মামা বললেন, আজ তোর বাসায় ফিরে কাজ নেই, চল শ্রীপুর যাই, সেখানে আজ যাত্রা হবে। আমি মহা খুশি হয়ে তার সঙ্গে চললাম। কতদিনকার কথা, কিন্তু সব যেন চোখের সামনে ভাসছে। বাদশা মামার সঙ্গে আমার কখনো অন্তরঙ্গতা হয়নি, অথচ আমরা একই ঘরে থাকতাম। দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে দুটো খাটের একটাতে বাদশা মামা, অন্যটিতে আমি আর নবু মামা। সারাদিন বাদশা মামার দেখা নেই, রাতে কখন যে ফিরতেন তা কোনোদিনই জানিনি। ঘুম ভাঙার আগে আগেই চলে গেছেন। কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে দেখেছি গুনগুন করে কি যেন পড়ছেন। যেদিন মেজাজ ভালো থাকতো সেদিন খুশি খুশি গলায় বলতেন, রঞ্জু শোন তো দেখি, কেমন হচ্ছে বলবি। আমি হঠাৎ ঘুম ভাঙা অবস্থায় কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। মামা দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে বলা শুরু করেছেন, এ রাজ্য পাঠ যায় যাক, কোনো ক্ষতি নাই, কিন্তু ত্রিদীপ তুমি কোথা যাবে। ভরাট গলা ছিল তার, সমস্ত ঘর কেঁপে কেঁপে ওঠে। মাঝপথে থেমে গিয়ে বলতেন, দাঁড়া পোশাকটা পরে নি, পোশাক ছাড়া ভালো হয় না, তোল নবুকে ঘুম থেকে তোল। নবু মামার ঘুম ভাঙালেই প্রথম কিছুক্ষণ নাকি সুরে কাঁদত। বাদশা মামা বিরক্ত হয়ে বলতেন, গাধা, দেখ না কি করছি। তারপর দুজনেই বাদশা মামার দিকে তাকিয়ে থাকি। আলমারি খুলে তিনি মুকুট বের করেছেন, জরিদার পোশাক পরেছেন, তারপর একা একাই অভিনয় করে চলেছেন। আমরা দুই শিশু মুগ্ধ চোখে তাকিয়ে আছি। বাদশা মামা প্রথম থেকেই আমাদের কাছে দূরের মানুষ। তিনি জরির পোশাক পরে রাত দুপুরে আমাদের অভিনয় দেখান, তিনি কাছের মানুষ হতে পারেন না। বাড়ির মানুষদের কাছেও তিনি দল ছাড়া। খুব ছোটবেলায় নানাজান তাকে একবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। যে ছেলে স্কুল পালিয়ে যাত্রা দলে চলে যায়, নানাজানের মতো লোক তাকে ঘরে রাখতে পারেন না। খবর শুনে ছোট নানিজান খাওয়া দাওয়া ছাড়লেন, মরমরা অবস্থা। নানাজান লোক পাঠিয়ে বাদশা মামাকে ফিরিয়ে আনলেন। সেই থেকে তিনি বাদশা মামাকে খাটান না। বাদশা মামাও আছেন আপন মনে। বাদশা মামা আমার শিশু চিত্তকে প্রবলভাবে আকর্ষণ করেছিলেন। শিল্পীরা সবসময় শিশুদের আকর্ষণ করে, হয়তো শিশুরাই প্রতিভার খবর পায় সবার আগে। কিন্তু বাদশা মামা দারুণ অসুখী ছিলেন। যে সামাজিক পদমর্যাদা তার ছিল তা নিয়ে যাত্রা দলের মানুষদের সঙ্গে সহজে মিশতে পারতেন না। অথচ তার চিন্তা ভাবনা সমস্ত জগৎ যাত্রা দলকে ঘিরে। মাঝে মাঝেই তাকে দেখেছি বারান্দায় চেয়ার পেতে চুপচাপ বসে আছেন। যদি কি বলেছি, মামা কি করেন? কিছু না। সকাল থেকে সন্ধ্যা হয়েছে, মামা তেমনই বসে আছেন। কেউ যদি কি বলেছে, বাচ্চা তোর কি হয়েছে রে? কিছু না। মাঝে মাঝে এরকম হতো তার। নানাজান তখন ক্ষেপে যেতেন, ছোট নানিজানকে ডেকে বলতেন, ভাঙ ধরেছে নাকি? শক্ত মুগুর দিয়ে পেটালে ঠিক হয়, বুঝেছ? নানিজান মিনমিন করে কি কৈফিয়ত দিতে চেষ্টা করেন। তারপর একসময় দেখা যায় তিনি বাড়ির পেছনে দাঁড়িয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছেন। নানাজানকে সবাই ভয় করতাম আমরা। দোতলা থেকে একতলায় তিনি নেমে এলে একতলা নীরব হয়ে যেত। খুব কম বয়সী শিশু, যাদের এখনো বিচার বুদ্ধিও হয়নি,
তারাও নানাজানকে দেখলে ফ্যাকাশে হয়ে যেত। ভয়টাও বহুলাংশে সংক্রামক। ভোরবেলায় ঘুম ভাঙত নানাজানের কোরআন পাঠের শব্দে। মোটা গলা, টেনে টেনে একটু অনুনাসিক স্বরে অনেকক্ষণ ধরে পড়তেন। তখন মাথায় থাকতো লাল রঙের ছুটিওয়ালা একটা ফেস টুপি, খালি গা, পরনে সিল্কের ধবধবে সাদা লুঙ্গি। হাতলওয়ালা চেয়ারে বসে ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ ধরে পড়তেন। পড়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেন। ছোট নানি যান এই সময় জামবাটিতে বড় এক বাটি চা তৈরি করে নিয়ে যেতেন। নানাজান চুপচুপ করে অনেকটা সময় নিয়ে চা খেতেন। তারপর নিজের হাতে হাঁসের খোয়ার খুলে দিতেন। পাশেই মুরগির খোয়ার, সেটিতে হাত দিতেন না। হাঁসগুলি ছাড়া পেয়ে দৌড়ে যেত পুকুরের দিকে, তিনিও যেতেন পিছু পিছু। সমস্তই রুটিন বাঁধা, এক চুলো এদিক ওদিক হবার জো নেই। কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। নানাজান এই দুটির মধ্যে কোনোটির মধ্যেই পড়েন না। পূর্বপুরুষের গড়ে যাওয়া সম্পদ ও সম্মানে লালিত হয়েছেন, কিন্তু অসংযমী হননি। অহংকার ছিল খুব। সে অহংকার প্রকাশ পেত বিনয়ে। হয়তো কোনো আত্মীয় কুটুম্ব এসেছে বাড়িতে। নানাজান ব্যস্ত হয়ে উঠেছেন, বারবার বলছেন, গরিবের ঘরে এসেছেন, খেয়ে দিয়ে যে খেদমত করি, বড় শর্মিন্দায় পড়লাম, বড় কষ্ট হলো আপনার। ওরে তামুকান, আর খাসি ধর দেখে একটা ভালো দেখে। যিনি এসেছেন আয়োজনের বাহুল্য দেখে তিনি লজ্জায় পড়ে যেতেন। ৩৫ বছর আগের দেখা চিত্র, স্মৃতি থেকে লিখছি। সে স্মৃতিকে বিশ্বাস করা চলে? আমরা যারা ছেলে ছোকরার দলে, তাদের প্রতি নানাজানের কিছু মাত্র আগ্রহ ছিল না। একা একা থাকতেন সারাক্ষণই। বড় নানিজান তো কিছু পরিমাণে অপ্রকৃতিস্থ ছিলেনই। তিনি দোতলা থেকে নামতেন কালে ভদ্রে। ছোট নানি যেন যে কখনো হালকা সুরে নানাজনের সঙ্গে আলাপ করেছেন এমন দেখিনি কখনো। খালারাও আমাদের মতো দূরে দূরে থাকতেন। ক্ষমতাবান লোকেরা সবসময় এমন নিঃসঙ্গ জীবন কাটিয়ে যায়। কেন জানি না, আমার খুব ইচ্ছে হতো নানাজানের সঙ্গে ভাব করি। ঘুমাতে যাবার সময় কতদিন ভেবেছি নানাজান এসে যেন আমাকে বলছেন, আর রোজু বেড়াতে যাই। আমি তার হাত ধরে চলেছি বেড়াতে। কতদিন ভেবেছি আজ ঘুম থেকে উঠেই নানাজানের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো, কিন্তু সে আর হয়ে ওঠেনি। ঘুম ভাঙতেই তাড়া পড়েছে, অজু করে পড়তে যা, অজু করে পড়তে যা। মৌলভী সাহেব বসে আছেন ঘরের বাইরে। আমরা সবাই আমপারা হাতে একে একে হাজির হচ্ছি। মেয়েরা ডান পাশে, ছেলেটা বাম পাশে। সমবেত কণ্ঠে আওয়াজ উঠছে, আলিফ 2 পেশ উন, বা 2 পেশ বুন। নাস্তা তৈরি হওয়া মাত্র আরবি পড়া শেষ, তারপর ইংরেজি, বাংলা আর অঙ্কের পড়া। পড়াতে আসতেন রাম মাস্টার, ভারী ভালো মাস্টার, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। নবু মামা ছড়া বানিয়েছিলেন, রাম মাস্টার বুড়া, এক পাতার খোড়া। স্কুলে যাবার আগ পর্যন্ত পড়াতেন তিনি। তার কাছে পড়তো শুধু ছেলেরাই। মেয়েদের আরবি ছাড়া অন্য কিছু পড়বার প্রয়োজন ছিল না। তারা ঘরের কাজ করত, জড়ি দিয়ে লতাপাতা ফুল বানাতো, বালিশের ওয়ারে নকশা তুলে লিখত, ভুলো না আমায়। রাম মাস্টার চলে যেতে যেতে স্কুলের বেলা হয়ে যেত। স্কুল শেষ হয়ে তো খেলার পাঠ। সূর্য ডুবে অন্ধকার না হওয়া পর্যন্ত চলতো হই হই। ফুরসত ফেলার সময় নেই। এর মধ্যে লিলি এসে আমাকে নিয়ে যেত বাড়ির ভেতর। সে নিজেকে সবসময় ভাবতো আমার একজন অভিভাবক। সে যে আমার বড় বোন এবং নানাজানের এই প্রকাণ্ড বাড়িতে আমি যে তার সবচেয়ে নিকটতম জন, তা জানাতে তার ভারী আগ্রহ ছিল। শাড়ি পরা হালকা পাতলা শরীর কোনো ফাঁকে আমার নজরে পড়ে গেলেই মন খারাপ হয়ে যেত। অবধারিত ভাবে সে আমাকে হাত ইশারা করে ডাকবেই।
ফিসফিস করে বলবে, কাল সবাই দুখান করে মাছ ভাজা খেয়েছে, আর তুই যে মোটে নিলি একটা। একটাই তো দিয়েছে আমাকে। বোকা কোথাকার, তুই চাইতে পারলি না? আর দুধ দেবার সময় বলতে পারিস না, আরে খাতা দুধ দাও মোহরের মা। দুধ ভালো লাগে না আমার। ভালো না লাগলে হবে? স্বাস্থ্য ভালো করতে হবে না? বেকুব কোথাকার। এই বলে সে হয়তো কাঁচা মিঠা গাছের আম এনে দিল আমার জন্য, আবার কোনোদিন হয়তো ডেকে নিয়ে গেল বাড়ির পেছনে। আগের মতো গলা নেমে গেছে ফাঁদে। ফিসফিস করে বলছে, কি ভাবিস তুই, আমরা কি ফেল না? বড় নানি জানের সম্পত্তির অংশ পাবো না আমরা? নিশ্চয়ই পাবো। বড় নানি জানের মেলা সম্পত্তি, আর আমাদের মা হচ্ছে তার একমাত্র মেয়ে। আমরা দুজনেই শুধু ওয়ারিশান, বুঝলি? হ্যাঁ, বুঝেছি। কাঁচকলাটা বুঝেছিস, হাদার বেহদ্দ তুই। ছি ছি, এতটুকু বুদ্ধি নেই? নে, এটা রাখ তোর কাছে। তাকিয়ে দেখলাম চকচকে শিকি একটা। কই পেয়েছ? আমার ছিল। বলেই লিলি আবার ফিসফিস করে বলল, দেখিস আবার গাধার মতো সবাইকে বলে বেড়াবি না। না, বলবো না। লিলির ভাবভঙ্গি থেকে বোঝা যায় পয়সাটা অন্যভাবে জোগাড় করেছে সে। আমরা দু ভাই বোন কখনো হাতে পয়সা পেয়েছি এমন মনে পড়ে না। অল্প বয়সে স্নেহটাকে বন্ধন মনে হতো, না চাইতেই যা পাওয়া যায় তা তো সবসময় মূল্যহীন। লিলিকে ভালো লাগতো কালে ভদ্রে। যেদিন সে খেয়ালের বসে সামান্য সাজ করে, লজ্জা মেশানো গলায় আমাকে দোতলায় ডেকে নিয়ে যেত, সেদিন তাকে আমি সত্যি সত্যি ভালোবাসতাম। কিংবা কে জানে, হয়তো অল্প বয়সেই করুণা করতে শিখে গিয়েছিলাম। সে কিছুক্ষণ ইতস্তত করে নাক মুখ অল্প লাল করে বলতো, আমার বিয়ে হয়ে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যাব, তুই থাকবি আমার সঙ্গে। কবে বিয়ে হবে? শিগগিরই। তারপরে যেন নেহায়েত একটা কথার কথা এমনই ভাবে বলে বসতো, দেখ তো রঞ্জু, শাড়িতে আমাকে কেমন মানায়? ভালো, কিন্তু আমার নাকটা যে একটু থ্যাবড়া। এ বাড়ির কাউকেই লিলি দেখতে পারত না। ভেবে পাই না কেমন করে এত হিংসা পুষে সে বড় হয়েছে। আমি ছাড়া আর একটিমাত্র মানুষের সঙ্গে তার অল্প বিস্তর খাতির ছিল, তিনি আমাদের বড় নানি যান। বড় নানি যান থাকতেন দোতলার বাদিকের সবচেয়ে শেষের ঘরটায়। অন্ধকার ছোট একটা কুঠুরি, জানালার সামান্য যে ফাঁক দিয়ে আলো বাতাস আসে তাও গাব গাছের ঝাঁকড়া ডালপালা অন্ধকার করে রেখেছে। আলো বাতাসহীন সেই অল্প পরিসর ঘরে বড় নানি যান রাত দিন বসে আছেন। দেখে মনে হবে নানা জানের 1.5 গুণ বেশি বয়স। মাথায় সমস্ত চুল পেকে ধপধপ করছে, দাঁত পড়ে গাল বসে গেছে। নিচের মাড়িতে একটিমাত্র নোংরা হলুদ দাঁত। মাঝে মধ্যে তিনি রেলিং ধরে কাঁপা কাঁপা পায়ে নিচে নেমে আসতেন। কি ফুর্তি তখন আমাদের! সবাই ভিড় করেছি তার পাশে। নানি যান মস্ত একটা মাটির গামলায় 2 পয়সা দামের হলুদ রঙের হেনরি সাবান গুলে ফেনা তৈরি করছেন। ফেনা তৈরি হলেই ঢালাও হুকুম, মুরগি ধরে আন। মুরগি ধরে আনবার জন্য ছোটাছুটি পড়ে যেত আমাদের মধ্যে। সব মুরগি নয়, শুধু ধবধবে সাদা মুরগি ধরে আনবার পালা। নানি যান সেগুলিকে সাবান গোলা পানিতে চুবিয়ে পরিষ্কার করতেন। পাশেই বালতিতে নীল রং গোলা থাকতো, ধোয়া হয়ে গেলেই রঙে চুবিয়ে ছেড়ে দেওয়া। কি তুমুল উত্তেজনা আমাদের মধ্যে! টগরের সঙ্গে যখন এই গল্প করলাম, সে নিজের ঠোঁট উল্টে দিয়ে বলল, এত মিথ্যে কথা তোমার আসে? ছি ছি। মিথ্যে নয় বলে তাকে কিছুতেই বিশ্বাস করাতে পারতাম না। বড় নানিজানকে নিয়ে কত বিচিত্র সব গল্প আছে। তার ভূতে পাওয়ার গল্পটিও আমি টগরকে শুনিয়েছিলাম।
বড় নানিজানের অভ্যাস ছিল সন্ধেবেলা পুকুরে সাঁতার কেটে নেওয়া। তখন কার্তিক মাস, অল্প অল্প হিম পড়ছে। নানিজান গিয়েছেন অভ্যেস মতো গোসল সারতে। সূর্য ডুবে অন্ধকার হলো, তার ফেরবার নাম নেই। মোহরের মা হ্যারিকেন জ্বালিয়ে পুকুর ঘাটে খোঁজ নিতে গিয়ে দেখল কোমর জলে দাঁড়িয়ে তিনি থরথর করে কাঁপছেন। মোহরের মা ভয় পেয়ে বলল, কি হয়েছে গো? নানিজান অস্পষ্ট ভাবে টেনে টেনে বললেন, ও মোহরের মা, টেনে তোল আমাকে, আমি উঠতে পারি না, কত চেষ্টা করলাম উঠতে। টগর বলল, হিস্টেরিয়া ছিল তোমার নানির, ভূত ফুত কিছু না। তোমার বড় নানি জানে ছেলে মেয়ে হয়নি নিশ্চয়ই? না, হিস্টেরিয়া ছিল না তার, আর ছেলে মেয়ে যে ছিল না তাও নয়। বড় নানি জানের একটি মাত্র মেয়ে ছিল, হাসিনা। সবাই ডাকতো হাসনা। তিনি আমার আর লিলির মা। হাসনা 3 মাসের একটি শিশুকে কোলে করে আর 4 বছরের একটি মেয়েকে হাত ধরে এ বাড়িতে এসে উঠেছিল। কোনো একটা বিশেষ ঘটনার কাল্পনিক চিত্র যদি অসংখ্যবার আঁকা যায়, তাহলে এমন একটি সময় আসে যখন সেই কাল্পনিক চিত্রকেই বাস্তব বলে ভ্রম হয়। আমি মার এ বাড়িতে আসার ঘটনাটি চোখের সামনে স্পষ্ট দেখতে পাই। প্রতিটি ডিটেল অত্যন্ত সূক্ষ্ম। তখন সন্ধ্যা হয়ে গেছে। হারিকেন আর কুপি মিলিয়ে 15-20টা বাতি জ্বলছে এখানে ওখানে। বিল থেকে ধরে আনা মাছের গাদার চারপাশে বসে বৌঝিরা মাছ কুটছেন আর হাসি তামাশা করছেন। হাসনা এলো ঠিক এ সময়। অত্যন্ত জেদি ভঙ্গিতে সে উঠোনে এসে দাঁড়ালো। তাকে দেখতে পেয়ে সবাই অবাক হয়ে নেমে এলো উঠোনে। খড়ম খটমট করে নানাজান নেমে এলেন দোতলা থেকে, আর হাসনা শুকনো চোখে দেখতে লাগলো সবাইকে। হাসনার বিয়েতে সারা গার দাওয়াত ছিল। হিন্দুরা মুসলমান বাড়িতে এখন ইচ্ছে করে মাংস খেতে আসেন, তখন আসতেন না। হিন্দুদের জন্য ঢালা ও মিষ্টির ব্যবস্থা। নামকরা কারিগর রমেশ ঠাকুর বিয়ের 2 দিন আগে বাড়িতে ভিয়েন বসালেন। আত্মীয় কুটুম্বের জায়গা হয় না ঘরে, নতুন ঘর উঠল এদিক ওদিক। গায়ের দারোগা খেতে এসে আতকে উঠে বলল, করেছেন কি খান সাহেব? এই যে রাজরাজের ব্যাপার। নানাজান হাসি মুখে বললেন, প্রথম মেয়ের বিয়ে, সবাইকে না বললে খারাপ দেখায়, সবাই আত্মীয় স্বজন। গ্রামের নিতান্ত গরিব চাষিও মেয়ের বিয়েতে 2 বিঘা জমি বিক্রি করে ফেলে, হালের গরু বেচে দেয়। আর নানাজান তো তখন টাকার উপর শুয়ে। হাতি আনতে লোক গেল হালুয়া ঘাটে। সেখানে কালু শেখের 2টি মাদি হাতি আছে। বন থেকে কাঠের বোঝা টেনে নামায়। বিয়ের আগের রাতে মাহুতকে খাড়ে করে মাতু এসে দাঁড়ালো। উৎসাহী ছেলেমেয়েরা কলা গাছের পাহাড় বানিয়ে ফেললো উঠোনে। মাহুতের সঙ্গে 2 দণ্ড কথা বলার জন্য কি আগ্রহ সবার। মাহুত সাহেবের কি একটু তামাক ইচ্ছে করবেন? হাতির পিঠে চড়ে বর এসে নামলো। লোকে লোকারণ্য, ভিড়ের চাপে গেট ভেঙে পড়েছে এমন অবস্থা। জরির মালায় বরের মুখ ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। কলমা পড়ানোর আগে জরির মালা সরানো হবে না, সেও রাত 1টার আগে নয়। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে বর বন্ধুদের নিয়ে সিগারেট খেতে গেল বাইরে। অমনি হই হই করে উঠল সবাই, দেখেছি কি রং, যেন সাহেবদের রং, রাজপুত্র এসে দাঁড়িয়েছে যেন। লিলিরও বিয়ে হলো এ বাড়িতে। 10-15 জন বন্ধু নিয়ে রোগামতো একটা ছেলে বসে রইল বাইরের ঘরে। নিতান্ত দায় সারা গোছের বিয়ে। ভালো ছেলে পাওয়া গেছে এই তো ঢের। তাছাড়া গয়না টয়নাও তো নেহাত কম দেওয়া হয়নি। মায়ের গলার হার, হাতের 6 গাছা চুড়ি, নানিজান দিলেন কানের দুল, ছোট নানিজান নাম লেখা আংটি। কবুল বলতে গিয়ে লিলি তবু কেঁদে কেটে অস্থির। নানাজানের প্রবল ধমকের এক ফাঁকে কখন যে সে কবুল বলেছে
তা শুনতেই পেল না কেউ। 9 মাইল পালকি করে গিয়ে ট্রেন পর্যন্ত উঠিয়ে দিয়ে আসবো আমি আর নবু মামা। বেডিং পত্তর নিয়ে দুজন কামলা আগে আগে চলে গিয়েছে। পালকির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না, বারবার পিছে পড়ি। নবু মামা বললেন, পায়ের ফোসকা পড়ে গেছে, আমি জুতা খুলে ফেললাম। সজনিতলায় এসে পালকি থামল। বেহারারা জিরোবে, পান্তামুখ খাবে। লিলি পালকির ফাঁক থেকে হাত বাড়িয়ে ডাকল, দুষ্টামি করবি না তো রঞ্জু? না। আমার জন্য কাঁদবি না তো? না, কাঁদবো না। কাঁদবি না কিরে গাধা? বোনের জন্য না কাঁদলে কার জন্য কাঁদবি? আমার কি আর কেউ আছে? ট্রেন ছেড়ে দিল। এই বাড়ি ওই বাড়ি করে ট্রেন দ্রুত সরে যাচ্ছে। নবু মামা কাঁদছেন হু হু করে। বেহারারা এসে বলল, দুইজনে এসে বসেন পালকিতে, ফিরায় নিয়ে যাই। লিলিকে ট্রেনে উঠিয়ে দিয়ে এসে আমার বয়স যেন হঠাৎ করে বেড়ে গেল। মনে হলো কিছু কিছু চিরন্তন রহস্য যেন বুঝতে পারছি। আশ্বিন মাস আসতেই সাজ পড়ে গেল স্কুলে। স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী। গান আবৃত্তি তো হবেই, সেই সঙ্গে নাটক হবে স্টেজ বেঁধে। হিরণ্য রাজা নাটকের নাম। হিরণ্য রাজার পাঠ করছে বাদশা মামা। উৎসাহের সীমা নেই আমাদের। খালারাও ঘ্যান ঘ্যান করতে লাগলেন নাটক দেখবার জন্যে। মেয়েদের জন্য পর্দা ঘেরা আলাদা জায়গা করা হয়েছে। এবাড়ির মেয়েরা আগে কখনো নাটক ফাটক কিছুই দেখেনি, দেখবার শখ খুব। ছোট নানি আর্জি নিয়ে গেলেন নানাজানের কাছে। এসব কি দেখবে? না না বলে প্রথম দিকে প্রবল আপত্তি তুললেও শেষের দিকে তাকে কেমন নরম মনে হলো। সুযোগ বুঝে নানিজান বলে চলছেন, একদিনে মোটে ব্যাপার, আমত আল্লাহ তো কিছু করে না। না, করে না, দিন রাতি তো আমোদ চলছে। আচ্ছা যাক, পালকি করে জানো যায়। স্কুল ঘরে স্টেজ সাজানো হয়েছে। হ্যাজাকের আলোয় ঝলমল করছে চারিদিক। হ্যারিকেন হাতে নিয়ে গ্রামের লোকজন আসছে কাতারে কাতারে। পর্দায় আড়াল করা মেয়েদের জায়গায় তিল ধারণের ঠাঁই নেই। আমি আর নবু মামা বসেছি মেয়েদের সঙ্গে। ছোট নানি আর দুখালা চাদর গায়ে চুপচাপ বসে আছেন। নাটক শুরু হতে হতে রাত হয়ে গেল। বাদশা মামা সেজেছেন হিরণ্য রাজা। এমন মহান রাজা দিন দুঃখীদের জন্য সমস্ত বিলিয়ে দিচ্ছেন। দুশ্চরিত্র মন্ত্রী ঘোট পাকাচ্ছে তলে তলে। রাজা আপন ভোলা মানুষ, কিছু জানতেও পারছেন না। মন্ত্রমুগ্ধের মতো দেখছি সবাই। একসময় হিরণ্য রাজা মনের দুঃখে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েছেন। রানীও চলছেন তার পিছু পিছু। নানিজান চমকে বললেন, মেয়ে কোত্থেকে এলো? কার মেয়ে? ও হচ্ছে হারু দাদা, মেয়ে সেজেছে। ও মা, হারু নাকি? নানিজানের চোখে আর পলক পড়ে না। বিবেকের পাঠ করলো আজমল। খালারা কাঁদতে কাঁদতে চাদর ভিজিয়ে ফেলল। শেষ দৃশ্যে হিরণ্য রাজা মন্ত্রীকে বলছেন, এই রাজ্য তুমি লও ভাই, কাজ নাই রাজ্যপাটে, আমি বনবাসে যাব, সেখানে অপার শান্তি। ছোট খালা বললেন, বেকুবটা মন্ত্রীকে মেরে ফেলে না কেন? মন্ত্রী বলছে, দ্বন্দ্বযুদ্ধ হোক রাজা, বৃথা তর্কে কোনো ফল নাই। ঝনঝন যুদ্ধ শুরু হয়ে গেল। নবু মামা উত্তেজনায় দাঁড়িয়ে পড়লেন। নানিজান পেছন থেকে চেঁচাচ্ছেন, ও নবু বস বস, দেখতে পাচ্ছি না, বসে পড়। কি তীব্র উত্তেজনা! রাজার মৃত্যুতে সবার চোখে জল। বাদশা মামার জয় জয়কার। কি পাঠটাই না করলেন! নানা যেন যে শেষ পর্যন্ত অভিনয় দেখবেন তাকেও ভাবিনি। পালকিতে খালারা উঠতে যাবে এমন সময় তিনি এসে হাজির।
বাচ্চা তো বড় ভালো করেছে। এই বলে পালকিতে ওঠার তাড়া দিয়ে তিনি চলে গেলেন হেডমাস্টার সাহেবের বাড়িতে। সেখানে তার রাতের দাওয়াত। বাড়ি গিয়ে দেখি মেহমান ভর্তি বাড়ি। নান্দিপুর থেকে নানাজানের ফুফাতো বোন এসেছেন ছেলে মেয়ে নিয়ে। সকাল সকালে পৌঁছতেন, নৌকার দাঁড় ভেঙে যাওয়ায় দেরি হয়ে গেছে। আমি আর নবু মামা অবাক হয়ে গেলাম মেহমানদের মধ্যে অদ্ভুত সুন্দর একটা মেয়েকে দেখে। নানাজানের ফুফাতো বোনের বড় মেয়ে, ডাকনাম এলাচি। এমন সুন্দরও মানুষ হয়। 2 মাসের ভেতর এলাচির সঙ্গে বিয়ে হয়ে গেল বাদশা মামার। আপাত কার্যকারণ ছাড়াই যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার ঘটে, তাই কেমন করে পরবর্তী সময়ে মানুষের সমস্ত জীবন বদলে দেয়, ভাবতে অবাক লাগে। সে রাতে নাটক দেখে সবাই বাদশা মামার উপর মহা প্রসন্ন ছিলেন। বাড়ি এসে দেখেন ফুলের মতো একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চার সঙ্গে এর বিয়ে হলে কেমন হয়, এই ভাবনা চকিতে খেলে গেল সবার মনে। এলাচি স্থায়ীভাবে নানাজানের বাড়িতে উঠে এলেন। নাম হয়ে গেল লাল বউ। আমি ডাকতাম লাল মামি। নবু মামা ডাকতো লাল ভাবি। টকটকে বর্ণ, পাকা ডালিমের মতো গাল, আর কি বা নামে ডাকা যায়। নবু মামা এবং আমি দুজনে একই সঙ্গে লাল মামির প্রেমে পড়ে গেলাম। সদা ঘুরঘুর করি, একটু যদি ফুট ফরমাস করতে দেন এই আশায়। লাল মামি কাকে বেশি খাতির করেন, আমাকে না নবু মামাকে, এই নিয়ে ঝগড়া হয়ে যায় দুজনের। স্কুলে যাবার পথে বই খাতা নামিয়ে হয় হাতাহাতি। লাল মামির বড়ই খেতে ইচ্ছে হয়েছে, খেলা বন্ধ করে দুজনেই ছুটেছে ইন্দু সাহার বাড়ি। ইন্দু সাহার বাড়িতে 2টি বড়ই গাছ আছে, মিষ্টি যেন গুড়। লাল মামির ইচ্ছে হয়েছে কামরাঙ্গা খাবেন, ঝাল লঙ্কা মাখিয়ে। বাড়ির পেছনে বিস্তৃত বন, এখানে ওখানে গাছ আছে লুকিয়ে, দুজনেই গেছি বনে। মেয়েরা খুব সহজেই ভালোবাসা বুঝতে পারে। লাল মামি আমাদের দুজনকেই বুঝে ফেললেন। পোষা বেড়ালের মতো আমরা তার সঙ্গে সঙ্গে বেড়াই। মোহরের মা বলে, পোলা 2টা মাইয়া স্বভাবের, এসব ভালো লাগে না গো। আমি আর নবু মামা তখন নির্বাসিত হয়েছি পাশের ঘরে। কতটুকুই বা দূর। লাল মামি হাসছেন, আমরা শুনতে পারছি। লাল মামি বলছেন, চুল ছিঁড়ে গেল। আমরা উৎকর্ণ হয়ে শুনছি। লাল মামি যদি কখনো বলেছেন, এই যা, আজ খাবার পানি আনি নাই, অমনি নবু মামা তড়াক করে লাফিয়ে পড়েছে বিছানা ছেড়ে, ভাবি আমি পানি নিয়ে আসছি। একঘেয়ে কোনো আকর্ষণ থাকে না। মায়ের প্রতি মানুষের অন্ধ ভালোবাসাও ফিকে হয়ে আসে একঘেয়েমির জন্যেই। ভাই বোনের ভালোবাসার ধরনও বদলাতে থাকে। লাল মামির প্রতি আমাদের ভালোবাসা ফিকে হওয়ার কোনো ভয় ছিল না। তার মতো বিচিত্র স্বভাবের মেয়ে আমি পরবর্তী জীবনে আর একটি মাত্র দেখিনি। যে কথা বলছিলাম, লাল মামি আমাদের বিচিত্রভাবে আকর্ষণ করলেন। হয়তো আমি আর নবু মামা দুজনে বসে আছি তার ঘরে। মামি হুকুম করলেন, নবু, দরজা বন্ধ করে দে তো। খোল, এবার আলমারি খোল, রাজার পোশাকটা বের কর। আমি আতকে উঠে বলেছি, বাচ্চা মামা মেরে ফেলবে। ঠোঁট উল্টে মামি তাচ্ছিল্যের ভঙ্গি করছেন। নে তুই এই মুকুটটা পরে ফেল, আর নবু তুই সাজবি সন্ন্যাসী। নবু মামা বললেন, তুমি কি সাজবে আগে বলো। আমি রানী সাজবো। তাহলে আমি রাজা সাজবো। ততক্ষণে আমি ঢলঢলে মুকুটটা মাথায় পরে ফেলেছি। তারস্বরে চেঁচাচ্ছি, না আমি রাজা সাজবো। মামি বললেন, যুদ্ধ হোক দুজনের মধ্যে, যে জিতবে সেই রাজা। কথা শেষ না হতেই নবু মামা ঝাঁপিয়ে পড়েন আমার উপর। দুজনে ধুলো মাখা মেঝেতে গড়াগড়ি খেতে থাকি, যেন এই যুদ্ধে জীবন মরণ নির্ভর করছে। আল্লাহ জানেন নবু মামা এই লিকলিকে শরীরে এত জোর পান কি করে। জয় পরাজয় নির্ধারিত হতে দীর্ঘ সময় লাগে। মুখে নখের রক্তাভ আছড়ে ধুলি ধূসরিত শার্ট নিয়ে যখন যুদ্ধজয়ী রাজা দাঁড়ান, তখন মামি নির্বিকার ভঙ্গিতে বলেন, আজ আর না, আজ থাক, যা
তোরা আমার জন্য তেঁতুল নিয়ে আয়। বলতো তুই, টানলে ছোট হয় কোন জিনিস? লাল মামি বিছানায় শুয়ে পা দোলাতে দোলাতে বলেন, হাজার চিন্তাতেও মাথায় সে জিনিসটার নাম আসে না। টানলে যা ছোট হতে থাকে। পারলি না? দেশলাই আন, আমি দেখাচ্ছি। নবু মামা দৌড়ে দেশলাই নিয়ে আসেন। মামি আমাদের দুজনের স্তম্ভিত চোখের সামনে ফস করে একটা বার্ড সাইজ সিগারেট ধরিয়ে টানতে থাকেন। কোন ফাঁকে জানি বাদশা মামার কাছ থেকে জোগাড় করে রেখেছিলেন। আমাদের দুজনের নিঃশ্বাস পড়ে না। মামি বলেন, এই দেখ, যতই টানছি ততই ছোট হচ্ছে। আমরা হা করে তাকিয়ে থাকি মামির দিকে। মামি আধ খাওয়া সিগারেট বাড়িয়ে ধরেন আমাদের দিকে। শান্ত গলায় বলেন, নে এবার তোরা টান। হা করে দেখছিস কি? কষে টান দে, নইলে তো বাড়িতে বলে দিবি। মামির মুখের গন্ধ দূর করবার জন্য পানি আনতে হয়, এলাচ দানা আনতে হয়। সেই সঙ্গে মামির প্রতি আমাদের এক নিষিদ্ধ আকর্ষণ জড়ো হতে থাকে। বাড়ির বৌঝিরা লাল মামিকে বিষ দৃষ্টিতে দেখতে লাগলো। এ কেমন ধারা বউ, লাজ নেই, সহবত নেই। কোথায় শাশুড়িকে দেখে এক হাত ঘোমটা দিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে তা নয়, টকবগিয়ে ঘোড়ার মতো চলে যায়। নতুন বউ রান্নাঘরে গিয়ে বসুক না দুদণ্ড, ননদের হাত থেকে আনাজ নিয়ে জোর করে কুটে দিক, তা নয়, গলায় বাঁশ দিয়ে হাসছে হি 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 হি। মোহরের মা সময় বুঝে ছড়া কাটে, রূপ আর কয়দিনের, নিমতা ফুল জয়দিনের। নিমতা ফুল সকালবেলায় ফোটে, রোদ একটু তেতে উঠলেই ঝরে পড়ে যায়। কিন্তু যার জন্যে বলা সে শুনছে কই। শাশুড়ি মুখের ওপর কিছু বলেন না। লোকে বলবে বউ কাটকি শাশুড়ি, কি লজ্জার কথা। একমাত্র চাবিকাঠি বাদশা মামা, সেই তো পারে বউয়ের রীতিনীতি শুধরে দিতে। কিন্তু দেখে শুনে মনে হয় বউ জাদু করে রেখেছে বাদশা মামাকে। বিয়ের পরপরই বাদশা মামা ভয়ানক বদলে গেছেন। চালচলনে, কথাবার্তায় ভয়ানক অস্থিরতা এসেছে। আগে সমস্ত দিন বাইরে পড়ে থাকতেন, রাতের বেলা খেতে আসতেন, বাড়ির সঙ্গে এইটুকুই যা সংযোগ। এখন সমস্ত দিন বাড়িতে থাকেন, কিন্তু সেও অন্যরকম থাকা। হয়তো মিনিট খানিকের জন্য লাল মামির ঘরে এসেছেন, চোখে মুখে ব্যস্ততার ভাব, যেন কোনো দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন না। লাল মামি ভ্রু কুচকে বলবেন, কি চাও? কিছু না, কিছু না বলে মামা বিব্রত ভঙ্গিতে চলে গেলেন। বসে রইলেন বাইরের ঘরে একা একা। আবার হয়তো এলেন কিছুক্ষণের জন্য, আবার বাইরে গিয়ে বসে থাকা। নানি যান একদিন বললেন, বাদশা কি হয়েছে রে? বাদশা মামা কিছু বললেন না, ফেলফেলিয়ে তাকিয়ে রইলেন। সবাই অবাক হলো যেদিন বাদশা মামা কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে গেলেন। নানাজান সেদিনই প্রথম লাল মামির ঘরে এসে ঠান্ডা গলায় বললেন, এলাচি, বাদশার কি হয়েছে? লাল মামি চুপ করে রইলেন। নানাজান বললেন, তোমাদের মিল হয় না কেন, কি ব্যাপার? মামি চুপ করে রইলেন। নানাজান শান্ত গলায় বললেন, এলাচি, সরফরাজ খানের বাড়িতে কোনো বেচাল হয় না, খেয়াল থাকে যেন। নানাজান বেরিয়ে এসে ছোট নানিজানকে কিছুক্ষণ অকারণে বকে নিচে নেমে গেলেন। সারাটা দিন বাড়ি থমথম করতে লাগলো। সে সন্ধ্যায় কানা বিবি যখন সাপ খেলানো সুরে কোরআন পড়তে শুরু করলো, তখন কেন জানি না ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। তৃতীয় দিনের দিন সকালবেলা বাদশা মামা ফিরে এলেন। ভেতরের বাড়িতে না এসে বাইরের ঘরে বসে রইলেন। নানিজান এসে তাকে নিয়ে গেলেন ভেতর বাড়িতে। মামা সারাক্ষণই সংকুচিত হয়ে রইলেন। যখন লাল মামির সঙ্গে তার দেখা হলো, তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। সবচেয়ে অবাক হওয়ার ব্যাপারটি হলো রাতে বাদশা মামা নীল মামির ঘরের দরজায় টোকা দিলেন। মামি বললেন, কে? বাদশা মামা নিষ্প্রাণ গলায় বললেন, আমি।
এদিকে পাশের ঘরে আমি আর নবু মামা কান খাড়া করে বসে আছি, কিন্তু আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বাদশা মামা নিচু গলায় বললেন, দরজাটা খোলো। লাল মামি কোনো সাড়া শব্দ করলেন না। শেষ পর্যন্ত বাদশা মামা আমাদের ঘরের দরজায় ধাক্কা দিলেন। আমরা তিনজন এক খাটে শুয়ে রইলাম। মামা বারবার বলছেন, কাউকে বলবি না, খবরদার। না, বললে কান ছিঁড়ে ফেলবো দুজনের, মনে থাকে যেন। আজকের পর্ব এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই গল্পনেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।